আপনারা কোনো কোটা রাখবেন না, তাই তো? মানে কোনো কোটা থাকবে না মেয়েদের জন্য? না, ওই যে শুরুতে আমি বললাম যে 25%, এটা হলো মানে একটা ক্রাইটেরিয়া বলতে পারেন, ঠিক কোটা না। কোটা তো কোনো কোনো ক্ষেত্রে লাগবে, মানে যেমন এখানেও 25% আছে। যদি যোগ্য নাও হয় তাইলেও আপনারা নেবেন? না, এই জন্য না, একেবারেই না। আপনি দেখবেন যে আমাদের দুটো জিনিস মেনটেন করতে হচ্ছে। একটা হচ্ছে 25%, আর একটা হচ্ছে যারা ডিজার্ভ করে, যারা যোগ্য, এবং যাদেরকে আমরা একটা শুধু জায়গা যোগ্য, তৈরি করে দিলে শুধু যারা কাজ করতে যোগ্যদের পারবে। যদি নিবেন তাহলে আর পার্সেন্টেজটা আসতেছে কোত্থেকে? যোগ্য 50 জন হলে 50 জন হবে, 70 জন হলে 70 জন হবে, 5 জন হলে 5 জন হবে, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি নো 5 জন হলে প্রবলেম, 5 জন হবে। অ্যাবসলিউটলি নো প্রবলেম। আমরা বলেছি দিস ইজ বেয়ার মিনিমাম, কিন্তু যদি এর চেয়ে বেশি আমরা আমাদের থাকে এবং যদি আমরা তাদেরকে কাজ করার জন্য যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই এটা 25%-কে এক্সিড ওকে, করবে, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে। আমি আমি একটু আরেকটা প্রসঙ্গে ডক্টর মুর্শিদের কাছে আসি। ডক্টর মুর্শিদের এই প্রসঙ্গে তার মন্তব্য শুনে আমি সারোয়ার তুষারকেও শুনতে চাইবো যে বিজয় দিবস আসলেই একটা ভারতীয় বয়ান, একটা পাকিস্তানি বয়ান আমরা শুনতে পাই। এবার স্বয়ং নরেন্দ্র মোদীও একটা টুইট করেছেন, আমাদের উপদেষ্টাদের একজনও একটা পাল্টা টুইট করেছেন। এটার মধ্যে দিয়ে টুইট না, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, তারপর আবার এটা ডিলিট করেছেন। আমরা জানি যে এই বিষয়টাকে আসলে আপনি কেমনে কিরকম করে দেখেন? আমি আপনাকে একটু একটু আপনার সাক্ষাৎকারটা 28 অক্টোবর 2023-এ আপনি একটা বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন প্রথম আলোকে, যে সীমান্তের মানুষের জীবন না বুঝলে সমস্যার সমাধান হবে না, এই শিরোনামে, যেখানে আপনি আসলে নানা ধরনের কথা বলেছেন। আমি শুধু একটা কথাই বলি যে আপনি উদাহরণ হিসাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আপনি যখন 2012 সালে গিয়েছিলেন, সেখানে একটা ডাকাতির ঘটনায় প্রথমেই মুসলমানদেরকে বা মুসলমান কাউকে জড়িত এরকম একটা বলা হয়, সেখান থেকে আপনার এটার ধারণার আপনি পাশাপাশি হিন্দুদের ক্ষেত্রেও এরকম কথা বলেছেন বাংলাদেশ সীমানায়। সেই ব্যাপারটা আসলে আপনি বিজয় দিবসের প্রাক্কালে নরেন্দ্র মোদীর টুইট, আমাদের উপদেষ্টা যারা মাহফুজ আলম উনার আর একটা ফেসবুক স্ট্যাটাস, যেটা আবার উনি সরিয়ে নিয়েছেন, আলোচনা, এই সার্বিক প্রেক্ষিতে যদি আপনি একটু অল্প একটু করে যদি একটু বলেন। বিরাট আলোচনা আমি যদি। হ্যাঁ, জি। এটা এটা আমি বলবো যে খুব ভালো হয়েছে যে মোদিজি টুইটটা করেছেন, কারণ এই ধরনের বয়ান কিন্তু তাদের দেশে আজকের কথা না, এটা অনেক দিনের আগেও কথা। দেওয়া আপনি আছে, ওদের আগেও হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে। এটা তাদের মন মানসিকতা এবং আজকেরটা না। হ্যাঁ, ওরা তার তফাৎটা কোথায়? আগে তারা এগুলো মনে 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 করতো, এখন তারা প্রকাশ্যেই বলছে। কিন্তু অবশ্যটা যে আজকে থেকে প্রকাশ্যে বলছে সেটা নয়, অনেকদিন ধরে কিন্তু তারা প্রকাশ্যে বলছে। আমরা শুধু এখানে সেটা ঠিক কনজিউম করছিলাম না, এখন আমরা সেটা কনজিউম করছি, এখন আমরা পাল্টা উত্তর দিচ্ছি। পাল্টা উত্তর দেওয়ার একটা সাহস আমাদের এসছে। আপনি ওদের টেক্সট বুক দেখেন স্কুল কারিকুলামে, তখন আপনি বুঝবেন যে 71 ওদের জন্য সবসময়ই একটা ভারত পাকিস্তান যুদ্ধ। এবং কিছু কিছু জায়গায় ওরা বলবে যে বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশ এসছে, অথবা বাই চান্স ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল, ওটা মানে সামহাও বাংলাদেশের একটা জন্ম হয়ে গেছে একটা মীমাংসা করতে গিয়ে। এটা যে এখানে যে বাংলাদেশিদের একটা যুদ্ধ হয়েছে, সেটা একেবারেই বাদ পড়ে যায়। এবং সেইভাবেই আমাদের দেখতে হবে। আমরা যে দেখি যে বাংলাদেশ বিদ্বেষ যেটা কাজ করে ভারতের, খানিকটা পাকিস্তানেও, ওটার জন্য কিন্তু দায়ী এই টেক্সট বুক কালচার। কারণ আপনি দেশ থেকে বিদেশে গিয়ে আপনি যে কোনো ভারতীয় বা পাকিস্তানের সাথে কথা বলে দেখেন, আপনি দেখবেন যে তাদের বাংলাদেশ নিয়ে ধারণাটা একেবারেই ভিন্ন। এবং কেন ভিন্ন সেটা ওরা জানে না বলে না, ওরা জানে, ওরা জাস্ট ভুলটা জানে, কারণ ওরা টেক্সট বুকে সেটাই দেখেছে। হ্যাঁ, ওরা বাংলাদেশের কে নিয়ে ওই কারণেই একটা মানে নেগেটিভ বা ইনফিরিয়র একটা ধারণা নিয়েই তারা থাকে। তো সেই সেই জায়গা থেকে আমি বলবো সেটা আসলে নতুন কিছু না। নতুন হচ্ছে যে আমরা যে এখন পাল্টা উত্তর দিই, সেটাই নতুন। এখন সেই পাল্টা উত্তর দিতে গেলে মাঝে মাঝে হয়তো একটু বেশি এগ্রেসিভ হয়ে যায়, যেটা মানে নতুন নতুন করলে হবে একটু। তারা ইউজ টু না যে আমাদের থেকে পাল্টা কথা শোনার, সেই জন্য তারা আরো এগ্রেসিভ হয়ে যায়। তো সেখানে ওই একটা রিস্ক থাকে। কিন্তু ওরা যে একটা হায়ারার্কিক্যালি চিন্তা করে, এবং ওরা যে বাংলাদেশিদেরকে একদম নিচু স্তরের লোক মনে করে, সেটা আজকের কথা না, অনেক দিনের কথা। কিন্তু মুক্তিযুদ্ধের কথা আপনি যেহেতু তুললেন, এবং এই যে এই নারী প্রশ্নটা যেহেতু আসলে, আমি আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই সময় আমারও ধারণা যে মহিলাদের পার্টিসিপেশন পাবলিক লাইফে, পলিটিক্যাল লাইফে খুব কম। আমি দেখি রাস্তাঘাটে এবং বিভিন্ন পাবলিক জায়গাতেও নারীদেরকে নানান মানে কথাবার্তা শুনতে হয়। যেটি বললেন যে আসলে তো সব জায়গায়, বিশেষ করে নেতৃত্বের জায়গায়, আপনি তো তা কাউকে মানে এটা তো একটা প্রতিযোগিতামূলক বা মানে মানে কিভাবে এটা বলি, মানে যে
নেতৃত্ব দেওয়ার যোগ্য তিনি আসবেন সেরকমই তো ধরে নেওয়া উচিত, মানে নাকি এটার জন্য কিছু ফাঁকা জায়গা রাখা উচিত বলে আপনি মনে করেন? আমার যেটা ধারণা, এই যে এটাই দেখেন যে অভ্যুত্থানের সময় জুলাই অগস্টে আমরা তো অনেক নারীদেরকে ফ্রন্টলাইনেই দেখেছি। এই যে আপনি 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 কোটটা করলেন যে এখন এখন ওরা কোথায়। এখন যেটা হচ্ছে কি যে মানে যেটা হয়ে আসে হচ্ছে আমরা আশেপাশে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু সবগুলো পুরুষই করছে, নারী নিয়ে আলোচনাটাও পুরুষরাই করবে। হ্যাঁ, যে যেমন এরকম একটা পরিস্থিতি এসে এটা তো আসলে বিশ্বাসযোগ্য না যে আমাদের শিক্ষিত নারীরা নাই কথা বলার জন্য। হ্যাঁ, তার মানে তাদেরকে আসলে ডাকা হয় না বলে তারা আসে না, বা অন্যান্য কোনো অসুবিধাও থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে মিসোজিনি, নারীদেরকে প্রচুর নেগেটিভ কথাবার্তা শুনতে হয়। আমাদের 3জন নারী উপদেষ্টা আছে, তাদেরকে আপনি অনলাইন ট্রোলিং যদি দেখেন, ওদেরকে নিয়ে বিদিগিচ্ছির ভাবে তাদেরকে নিয়ে কথা বলা হয়, তাদের শরীর নিয়ে কথা বলা হয়, তাদের কাপড় নিয়ে কথা বলা হয়। মানে এই ধরনের কথা হয়তো মানুষের শুনতে ভালো লাগে না বলে এটা হয়, কিন্তু এগুলোকে তো আমাদের একটু কনফ্রন্ট করতে হবে। আমার মনে হয় আপনার এই বক্তব্য পরিষ্কার। আমরা একটু তুষারকে একটু শুনি যে তুষার, আরো একটা কথা বলতে চাই, যে 71-এর সাথে মিলিয়ে, যেহেতু আমরা 71 নিয়ে কথা বলছিলাম, সেখান থেকে লাইনটা আমি টানছি যে যেমন 71-এর যখন আমরা কথা বলি এই বীর মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা, সেখান থেকে একটা আমাদের এই সময়েও একটা ইফেক্ট যেমন আসে। হ্যাঁ, যেমন বীরঙ্গনাদের নিয়ে আমরা যেভাবে কথা বলি, অন দ্য ওয়ান হ্যান্ড এটা খুব স্পেকটাকুলার একটা জিনিস, ওয়েপন অফ ওয়ার, রেপ অ্যাজ এ ওয়েপন অফ ওয়ার। অন দ্য আদার হ্যান্ড এটা এমন একটা জিনিস যেটা লজ্জা বয়ে আনে পরিবারের জন্য। এবং আমরা এখন যদি দেখি রেপের ব্যাপারটা, আমরা এখন যদি দেখি নারী নির্যাতনের ব্যাপারটা, এখনো কিন্তু ওরকম ভাবেই আছে। আমরা যদি খুন হয়ে যায় তাহলে আমরা তাদেরকে পাত্তা দেই, কিন্তু নারী নিপীড়নকে কিন্তু আমরা এখনো পাত্তা দিই না, আমরা কার্পেটের তলেই ঢুকিয়ে দেই, আমরা সেদিকে তাকাতে চাই না। এবং এই একটা পরিস্থিতিও কিন্তু এখন বিরাজমান। ওকে, ডক্টর মুর্শিদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব সারোয়ার তুষারের কাছে যেতে চাই। জনাব সারোয়ার তুষার, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা বয়ান, বিশেষ করে ভারতের বয়ান, পাকিস্তানের বয়ান, আমরা কিন্তু নরেন্দ্র মোদীর এই বয়ান বা এইটা প্রথম দেখলাম না, এই কথা ঠিক। তারা সিনেমা টিনেমা বানানোর ক্ষেত্রে এগুলি আরামে বলতে থাকে। আমরা একটু আপনার কাছ থেকে এটা শুনতে চাই যে এটা আসলে, এবং আপনি দেখেছেন যে বাংলাদেশের সরকারের একজন উপদেষ্টা তিনিও আবার একটা মানে ম্যাপ ট্যাপ বড় টড় করে কিছু একটা করলেন, তো সেইটা সবটা নিয়ে যদি আপনি আলোচনা করেন আর কি। মানে নরেন্দ্র মোদী যে টুইট করেছেন, এটা ইন্ডিয়ার বাংলাদেশ বিষয়ক দৃষ্টিভঙ্গির অংশ, এটা নতুন কিছু না, এবং এটার থেকে কংগ্রেসও এটার বাইরের না। যেমন আপনি ইভেন প্রিয়াঙ্কা গান্ধীও কিন্তু একই ধরনের কথা বলেছেন, শশী থারুর, আপনি ইফ ইউ লুক এট হিম, তারা সবাই কিন্তু একই কথা বলে। এবং আমি একটু আগেই ভাবছিলাম যে আমি নরেন্দ্র মোদীর কথা বাদ দিই, হি ইজ আ ফ্যাসিস্ট, কিন্তু যাদেরকে আমরা তথাকথিত লিবারেল মনে করি ইন্ডিয়ার, এই লিবারেলদের সীমা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে তাদেরকে ভাবেন, তাহলে আপনি তাদের লিবারেলিজমের চেহারাটা বের হয়ে আসবে। ইট ক্যান বি বিজয় প্রসাদ, ইভেন ইট ক্যান বি দীপেশ চক্রবর্তী। মানে আমরা যাদেরকে অনেক সময় মানে যাদেরকে মনে করি যে মেইন স্ট্রিম কিংবা অফিসিয়াল হিস্ট্রির বাইরের লোক, তাদের প্রায় সবারই কিন্তু দৃষ্টিভঙ্গি মোর অর লেস একই রকম। আইদার নস্টালজিয়া, যে বাংলাদেশ আমার একটা নস্টালজিয়ার ব্যাপার, অর বাংলাদেশ হচ্ছে সাবঅর্ডিনেট, যার স্বাধীন সত্তাটাকে গেলাও যাচ্ছে না আবার ফেলে দেওয়াও যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। এটা হচ্ছে ইন্ডিয়ার মানে অফিসিয়াল যে পজিশন, তার ফলে আপনি সিভিল সোসাইটি, অপোজিশন পার্টি, গভর্নমেন্ট, পুরো জিনিসটার মধ্যে একই টোন পাবেন। কিন্তু এটা আমাদের জন্য খারাপ হলো, একটা জিনিস পজিটিভ এটার, সেটা হচ্ছে ইন্ডিয়া যে একটা স্টেট, আপনি এটা বুঝতে পারবেন যে ইন্ডিয়া একটা স্টেট, এটা প্রমাণ হচ্ছে তাদের একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি আছে অ্যাবাউট বাংলাদেশ। তাদের নিজেদের মধ্যে রাজনীতি আছে, কিন্তু বাংলাদেশের বিষয়ে তাদের একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আমাদের এখানে যে কোনো বিষয়ে একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি আমরা তৈরি করতে পারছি না। যেমন ধরেন আপনার সাথে আমার তর্ক করতে হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন, ম্যান্ডেট ইত্যাদি নিয়ে, কিংবা ধরা যাক আমাদের এখানে তর্ক হয় যে এক একটা বিষয়ে আমরা কোনো অভিন্ন দৃষ্টিভঙ্গি এখনো তৈরি হয় নাই। অনেকগুলো বিষয় এরকম আছে, বিশেষত রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি নাই। এখন যে ছাত্ররা অ্যাপিয়ার করেছে বা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা অ্যাপিয়ার করেছে, এবং তরুণদের খুব স্বাভাবিক কারণেই এখন বাংলাদেশে তারা বিভিন্নভাবে নেতৃত্ব দেবে, এটাই অনেকের হজম করতে কষ্ট হচ্ছে। এই সব ব্যাপার আমাদের এখানে সমস্যা হিসেবে আছে, যে কারণে আমরা বারবার ঢুকতে থাকি। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর রিগার্ডিং ওই আপনার কি বলে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার এই পজিশনটা আসে, এটা একটা হিস্ট্রির ব্যাপার। মানে আমরা যদি আমাদের এখানে 47, 71 এই জিনিসগুলো হয়েছে কি, যে এখানে প্রফেসর মুশতাকও কথাটা বলেছেন একবার, কথাটা খুব ঠিক। মানে এটা হচ্ছে যে আপনি ইসরায়েলের প্যালেস্টাইন নিয়ে যে নীতি, মানে কন্টেইনমেন্ট পলিসি,